আমি জানি যে আপনাদের মধ্যে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এটা নিয়ে বেশ কৌতূহল আছে। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে এই যুদ্ধের আপডেট নিয়ে, এই যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে যেন আমি মাঝে মাঝে একটু একটু কথা বলার চেষ্টা করি। আসলে নতুন করে বলার কিছু নেই, এগুলো সবই আপনারা জানেন। বিভিন্ন পত্রপত্রিকায় যুদ্ধ নিয়ে অনেক কথা হয়, কিন্তু আমাদের এই আলোচনা যেটা, সেটা হলো অনেকটা আপনাদের সঙ্গে মত বিনিময়। মানে আপনারা যা ভাবেন আমিও ঠিক সেরকমই ভাবি, এই ভাবনাগুলো পরস্পরের সঙ্গে একটু বিনিময় করা। এই জন্যই আজকে আবার নতুন করে আলোচনা করছি। আজকে আলোচনার শুরুতে একটা কথা আমার মনে হচ্ছে, আমার ধারণা আপনাদেরও মনে হচ্ছে, সেটা হলো ট্রাম্প কি আসলেই পাগল? এই লোকটাই কোনো লজ্জা সহ বলতে কিছু নাই। আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রে কি কোনো পাবনা নাই যেখানে তাকে নিয়ে রেখে আসা যায়? কেমন বলছি আপনারা নিশ্চয়ই দেখেছেন, আজকে সে বলতেছে যে যখন নাকি তারা ইরানকে আক্রমণ করলো, আক্রমণ করার পর ওদের তো শীর্ষ নেতা আলী খামেনি মারা গেলেন। মারা যাওয়ার পর ওরা নতুন নেতা বানাবেন। আপনারা মানে জানেন এই নেতা বানানোর জন্য ওনারা কিন্তু বেশ কয়েকদিন ওয়েট করেছেন, 3-4 দিন তারা অপেক্ষা করেছেন যে কাকে নেতা বানানো যায়। এবং তাদের একটা নিয়মও আছে, নেতা বানানোর একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমের মধ্যে ফেলেই একজন নতুন একজন কাউকে নেতা বানান। এখন ট্রাম্প দাবি করতেছে যে ওই সময় ইরান নাকি ট্রাম্পকে অফার করেছিল যে আপনি আমাদের সর্বোচ্চ নেতা হন। বলেন এটা কি কেউ বিশ্বাস করবে? এটা কি কেউ হাসবে না কাঁদবে? উনি একটা দেশে আক্রমণ করেছেন, ওই দেশ ওনার সঙ্গে যুদ্ধ করছে এবং ওই দেশ ওনাকে প্রস্তাব করেছে। দেখেন ওনার ভাষাটা কি, উনি বলছেন যে যেভাবে উনি আক্রমণ করেছেন, আক্রমণের পর ওনার দাবি হলো দুনিয়ার কোনো দেশের প্রধানই ইরানের প্রধান হতে চাইবেন না। তারা আমাকে খুব স্পষ্ট করেই বলেছিল, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চাই। আমি বলেছি ধন্যবাদ, আমার এটা দরকার নেই। হয় বিশ্বাস আপনার যে ইরান ট্রাম্পকে বলেছে? এবং এটা কিন্তু ট্রাম্প কিন্তু কথার কথা বলেনি। ওয়াশিংটনে গতকালকে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠান ছিল। সেই তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প দাঁড়িয়ে ভাষণে এই কথাটি বলেছে। ওনার নানা রকম উল্টাপাল্টা কথা নিয়ে ইদানিং মানুষের মধ্যে নানা ধরনের হাস্যরস দেখা যাচ্ছে, কিন্তু সে হাস্যরসে নানা রকম অযৌক্তিক কথাবার্তা বলছেন, একে তাকে অপমান করছেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করছে, সাংবাদিকদের বলছেন যে তোমাদের এটা ফেক নিউজ, CNN ফেক নিউজ, ABC ফেক নিউজ, এগুলি যা তা বলছেন, সেগুলো তো বলছেনই। এটা নিয়ে নানা রকম হাসাহাসি হচ্ছে, ট্রল হচ্ছে, ওখানে নানা রকম কমেডি আপনার অনুষ্ঠানে তার ভাষণে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে দেখলাম একজন আমেরিকান একজন সিনেটর বললেনই যে ট্রাম্প কিভাবে মানে খুব সিরিয়াস বিষয়ে একের পর এক মিথ্যা কথা বলছে, সেগুলি উনি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। উনি বলতেছিলেন যে যখন ট্রাম্প প্রথম ইরানকে আক্রমণ করে, তখন প্রথম উনি বলেছেন যে আমাদেরকে আক্রমণ করবে, এই জন্য আমাদের নিরাপত্তার ঘাটতি আছে। উনি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা, পরে প্রমাণ হলো এটা মিথ্যা কথা। উনি বলেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এখন পর্যন্ত অনেক কিছু আছে, এটাও মিথ্যা কথা। এবং তারপর প্রতিদিন উনি বলতেছেন ইরানের আর কিচ্ছু নাই, ইরানের কোনো রকম নেভি নাই, কোনো রকম এয়ারফোর্স নাই, কোনো রকম মিসাইল নাই, কিচ্ছু নাই। এগুলো টোটালি মিথ্যা কথা। কারণ এগুলো যদি হয়েই থাকে তাহলে ইরান কীভাবে একের পর এক আক্রমণ চালাচ্ছে, তাদের মিসাইল দিয়ে, তাদের ড্রোন দিয়ে কীভাবে আক্রমণ করতেছে? তো উনি একের পর এক মিথ্যা কথা বলছেন, নির্জলা মিথ্যা কথা বলছেন। আবার কেউ এমন কথা বলছেন যে ট্রাম্পকে না আসলে সঠিক তথ্যই কেউ দিচ্ছে না। বয়স্ক লোক তো ঘরে বসে থাকেন, ওনার যে সমস্ত এইড আছেন, মানে ওনার যারা সহকারী আছেন অথবা আপনার পেন্টাগনে যে সমস্ত লিডাররা মানে বড় বড় কর্মকর্তারা ওনার সঙ্গে দেখা করেন, তারা নাকি ওনাকে কেউ প্রকৃত তথ্যটা দিচ্ছে না। তারা যেগুলি দিচ্ছে এই তো আমরা জিতে গেলাম বলে অমুক হয়ে গেলাম। দেখেন যুদ্ধ কিন্তু শুরু হয়েছে, আজকে 4 সপ্তাহ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইটাই সুপার পাওয়ার,
দুইজনেরই পারমাণবিক অস্ত্র আছে। এই দুইটা দেশ মিলে ইরানকে আক্রমণ করে ইরানের কিছুই করতে পারছে, ইরানের অনেক ক্ষতি করতে পারছে, কিন্তু ইরানের তাদের যে মূল লক্ষ্য ছিল যে ইরানের শাসন ক্ষমতায় পরিবর্তন আনা, সেটা তারা আনতে পারছে না। উপরন্তু ইরানের আক্রমণে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এটাকে অনেকটা বলা হয় ওই মৌমাছির হুল ফোটানো নীতি। এটা আসলে চীনের মাও সেতুংয়ের একটা থিওরি ছিল। উনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে ধরেন সিংহ তো অনেক বড় প্রাণী, সে বড় একটা থাবা দিয়ে যে কোনো প্রাণীকে অন্য কোনো প্রাণীকে হত্যা করতে পারে। কিন্তু যখন সিংহ যে কোনো একটা মৌচাকের কাছে যেয়ে বসে, তখন সেই মৌমাছি কিন্তু সিংহকে তাড়িয়ে দেয়। কীভাবে তাড়িয়ে দেয়? তারা কিন্তু সিংহ ছুটতে পারে না, সিংহর থাবা নিচে তারা পড়ে না, তারা উঠতে উঠতে যায়, সিংহকে হুল ফুটায়। হুল ফুটানোর পর সিংহ ব্যথা পায়, আবার আরেক জায়গায় হুল ফুটায়, আবার আরেক জায়গায় হুল ফুটায়। এভাবে ক্রমাগত হুল ফুটিয়ে সিংহের মতো একটা বড় প্রাণীকেও ছোট ছোট মৌমাছিরা পরাজিত করতে পারে। এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধ, যেটাকে আমি শুরু থেকেই একটা অসম যুদ্ধ বলছি, কিন্তু এটাতে যুক্তরাষ্ট্র পেরে উঠছে না ওই মৌমাছি এবং সিংহের হুল ফুটানোর যে পদ্ধতি, রণকৌশল, তার কারণে। যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করছে, বিমান দিয়ে বোমা ফলাচ্ছে, মর্টার মারছে, শেল মারছে। এ পর্যন্ত প্রায় 7,000 আক্রমণ নাকি ইরানের ওপর হয়েছে। ভাবুন একবার কত বড় ক্ষতি হয়েছে। এখন তো বেপরোয়া হয়ে গেছে, এখন তো তারা কোনো নিয়ম নীতি মানছে না, বেসামরিক স্থাপনাতেও বোমা মারছে এবং আক্রমণ করছে, মর্টার সেলের আঘাত চলছে। কিন্তু তারপরেও তারা ইরানের শাসন ক্ষমতার কোনো পরিবর্তন আনতে পারে নাই। এবং পৃথিবীর কোনো দেশকে যদি আপনি জয় করতে চান, সেখানে কিন্তু আপনার স্থল বাহিনী আগে যেতে হবে। এটা যুদ্ধ রণনীতিতে বলাও হয়, একটা দেশকে তুমি জয় করতে পারবে তখন, জয়ের শুরুটা হবে তখন যখন তার ভূমিতে তোমার সৈন্যের বুটের পা পড়বে, তখন থেকে তোমার জয় শুরু হবে। তো ইরানে আপনি যুক্তরাষ্ট্রের অথবা ইসরায়েলের সেনার বুটের পা পড়া সম্ভব না, পড়ে নেই এখন পর্যন্ত, এটা পড়তে পারবেও না। এখন আর শাসন ক্ষমতা পরিবর্তনের কথা আমেরিকা ভাবছে না। আমেরিকার এখন একমাত্র ধ্যান জ্ঞান হলো গিয়ে হরমুজ প্রণালীকে মুক্ত করা। আপনারা জানেন হরমুজ প্রণালী একটা ছোট্ট প্রণালীর মতো, সেটা ইরানের পাশ দিয়ে গিয়েছে, যেটা ওমান সাগরের সঙ্গে পারস্য সাগরের একটা সংযোগ ঘটিয়েছে। সেই প্রণালীতে সমস্ত তেলবাহী জাহাজের 20% জাহাজ ওই পথ দিয়ে আসে। ইরান প্রথমে এটা বন্ধই করে দিয়েছিল, তারপরে তারা বলছে যে সমস্ত দেশকে আমরা আমাদের মিত্র মনে করি তাদের জাহাজকে আমরা ওখান দিয়ে যেতে দেব। এবং খুব আপনার সুখবরের মধ্যে একটা হলো, ওনারা এই আজকেও দেখলাম ওনারা 5টা দেশের নাম বলেছেন যে এই 5টা দেশকে আমরা যেতে দেব। এবং এই 5টা দেশের মধ্যে বাংলাদেশ আছে, ভারতও আছে, পাকিস্তান আছে, চীন আছে, রাশিয়া আছে, এগুলো আছে। তো কিন্তু তারা আমেরিকা কিংবা আমেরিকার মিত্র যারা আছেন, ইসরায়েল তার মিত্র যারা আছেন, তাদেরকে ওই হরমুজ প্রণালীতে যেতে দেবে না। এর যে প্রভাব, আমেরিকা অনেক প্রায় কান্নাকাটির মতোই করেছিল ইউরোপের কাছে, ন্যাটোর কাছে, যে আপনারা সবাই আসেন হরমুজ প্রণালীটাকে মুক্ত করেন। কিন্তু ইউরোপের কেউ তার কথা কান দেয়। এটা আমি আগেও একটা ভিডিও করেছিলাম। ইউরোপের সবাই বলেছে ভাই এটা আপনার যুদ্ধ, এই যুদ্ধ আমরা শুরু করিনি। আর এই হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এত মাথা ব্যথার কারণ হলো, হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলি যেতে পারছে না বলে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে কিন্তু তেলের দাম অনেক বেড়ে গেছে এবং তেলের দামে বৃদ্ধির প্রভাব কিন্তু তাদের বিভিন্ন পণ্য সামগ্রীর মধ্যে পড়ছে। এরই মধ্যে ডেমোক্রেটরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, সাধারণ মানুষের আন্দোলন হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। তারা বলছে ট্রাম্প এই যুদ্ধ একা একা শুরু করেছে এবং তাদের মধ্যে মূল যে দাবিটা উঠেছে, তারা তো স্বার্থপর মানুষ, তারা বলছে যে এই যুদ্ধে আমার কী লাভ। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বক্তব্য হলো এই যুদ্ধে আমার কী লাভ, আমাদের কী লাভ, কোনো লাভ নেই। এই যুদ্ধে আমাদের লস, আমাদের প্রচুর টাকা যাচ্ছে এবং একটা হিসেবে দেখা যাচ্ছে প্রতিদিন তাদের $2 বিলিয়ন করে কেবল অস্ত্রশস্ত্রের পেছনেই তাদের $2 বিলিয়ন করে ব্যয় হচ্ছে।
এরই মধ্যে আপনারা জানেন পেন্টাগন $200 বিলিয়ন আরও চেয়েছে সরকারের কাছে যে আমাদের এই টাকাটা লাগবে যুদ্ধ অব্যাহত রাখতে গেলে। সাধারণ মানুষ বলছে আমাদের ট্যাক্সের টাকা আমরা এখানে কেন ব্যয় করব। আর এই ট্রাম্প যুদ্ধের নির্বাচনের আগে বলেছিল উনি কোনো যুদ্ধে যাবেন না, কোনো যুদ্ধে জড়াবেন না, মানুষকে কম দ্রব্যমূল্য কমাবেন, এবং ওনার আমলে সবচেয়ে বেশি দ্রব্যমূল্য হয়ে যাচ্ছে এবং ওনার আমলে সবচেয়ে বেশি যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে যাচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো, জনগণের বক্তব্য হলো এই যুদ্ধের মাধ্যমে যদি কারো লাভের সম্ভাবনা থাকে সেটা হলো ইসরায়েলের লাভের সম্ভাবনা, আর কারো লাভের সম্ভাবনা নাই। এবং ইসরায়েলের ভেতরেও কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ মানুষরা ফুঁসে উঠছে। অনেক শহরে ওই দিন একটা শহরের মেয়রকে দেখলাম, সে চিৎকার করে বলছে এবং সে কান্না করছিল এই যে নেতানিয়াহুর কারণে আমাদের আজকে এই অবস্থা, এই যুদ্ধে আমাদের জড়িয়ে কী লাভ, আমরা তো এই যুদ্ধ চাইনি। এখন দাঙ্গাবাজ যুদ্ধবাজ দুজন নেতানিয়াহু এবং ট্রাম্প এগুলি করছে। এবং ট্রাম্পের আচরণের মধ্যে ক্রমাগত আমি যা দেখতে পাচ্ছি, আগেও উনি অসংলগ্ন অনেক কাজ করতেন, এখন ওনার অসংলগ্নতা যেন আরও বেড়ে গেছে, বেড়ে যেন অনেকটা পাগলামির পর্যায়ে উপনীত হয়েছে। এটা হয় অনেক সময়, এমনি মানুষের বয়স হয়ে গেলে নানা রকম তো অনেক কিছু সমস্যা হয়, অনেক কিছু তারা সঙ্গতি রাখতে পারে না, একটার সঙ্গে একটা চিন্তার কথাকে সিনক্রোনাইজ করতে পারে না, এটা তো একটা হয়। কিন্তু তারপরে যখন সে ক্রমাগত হতাশায় লিপ্ত হতে থাকে, যখন ক্রমাগত সে কোনো হিসেব মেলাতে না পারে, তখন সে অসংলগ্নতা আরও বেড়ে যায়। ট্রাম্পের ক্ষেত্রে সেটা হয়েছে কিনা আমরা জানি না, তবে আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত যুক্তরাষ্ট্রের জনগণের, নাগরিকদের। তারাই কেবল পারে এই পাগলকে ঠেকাতে। তা না হলে এমন পাগলামিপূর্ণ কথাবার্তা বলার পর তাকে আসলে বাইরে তো ঘোরাফেরা করতে দেবে, ঠিক না। যাই হোক, আমরা ছোট দেশের ছোট মানুষ, এগুলো হয়তো আমাদের মুখে মানায় না। কিন্তু আপনি বলেন, যদি আপনার দেশের রাষ্ট্রপতি বলে যে আমাকে অমুক দেশ তার নেতা হতে বলেছিল, আমি বলেছি থ্যাংক ইউ, আমি যাবো না, আপনি কি ভাববেন বলেন? যুক্তরাষ্ট্রে কি সেন্সিবল লোকজন নাই? তারা কী ভাবে যে এই ধরনের একটা উন্মাদ লোককে তাদের মাথার উপরে বসিয়ে রাখে, এবং তার হাতে বিশাল ক্ষমতা, সে চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় পারমাণবিক বোমা পদার্থ নিক্ষেপ করতে পারে। এরকম একটা অপ্রকৃতস্থ লোকের হাতে এত বড় ক্ষমতা, এত বড় বোতামটা টিপে দেওয়ার ক্ষমতা রাখাটা কতটা নিরাপদে সারা দুনিয়ার জন্য, এটা কিন্তু তাদের একবার ভাবা উচিত। প্রিয় দর্শক,